আরেকটা কথা বলি, প্রথম হলো সরাসরি সরকারি ফান্ড আছে। আমাদের বাংলাদেশে মুসলিমদের টাকা দেওয়ার জন্য একটা ধর্ম মন্ত্রণালয়ে প্রতি বছর তাদের টাকা দেওয়া হয়। এটা আমি কেউ যদি বলতে পারতেছে, কেউ হয়তো বলবে আপনাকে, যেমন আপনাদের পশ্চিমবঙ্গের হয়তো এটা ধারণা নাই আপনাদের, হয়তো বলবে যে এটা আমি বিভ্রান্ত করি। আপনি যান বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় কি ওয়েবসাইটে ঢুকেন, বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় কি খুঁজলেন মুসলিমদের জন্য টাকা দেওয়া হয় কিনা। সরাসরি সরকারি ফান্ড, এটা আজকে না, এটা বহুদিন যাবতীয় চলে আসতেছে। এগুলো আমি টাকা দিতে নিজের চোখে দেখেছি, আমি দেখেছি মানে আমি লাইন ধরে নিতে দেখেছি টাকা হিন্দুদের, আমি দেখেছি। এবং তারা কারা, আমি নাম চাইলে আমি বলে দিতে পারি কারা নিয়েছে, কারা দিয়েছে, সেই সব বলে টাকাটা কারা নেয়? এই টাকাটা নেয় বাংলাদেশের যে সমস্ত হিন্দুদেরকে, সেটা ছলে বলে কৌশলে জোর করে হোক, কাপড়ে হোক, ভয় দেখিয়ে হোক, বা বিয়ের প্রলুব্ধ করে যাদের মুসলিম বানানো হয় তাদেরকে টাকাটা হিন্দুদের দেওয়া হয় সরাসরি, প্রতি বছরই দেয়। এটা তো নতুন কিছু না, এটা ফান্ডই আছে, মুসলিম ফান্ড। যে একটা মানুষ মুসলমান আছে, সরকার তাকে টাকা দেবে। এছাড়া এটা গেল সরকারি। এছাড়া ব্যক্তিগতভাবে বাংলাদেশের মানুষ মুসলিম হলে টাকা দেয়, তারা মনে করে বেচতে যাবে, একেবারেই বিনা হিসেবে তারা বেচতে চলে যাবে, এটা তারা বিশ্বাস করে। আর মধ্যপ্রাচ্য থেকে টাকার বন্যা আসে, মানে এই ফান্ডের ব্যাপারে। মাদ্রাসা আপনি দেখবেন, বাংলাদেশে যে মাদ্রাসাটা কালকে সবে মাত্র খাস জমিতে, এরা তো বেশিরভাগ খাস জমিতে যায়, অবৈধ জমি দখল করে, খাস জমিতে শুধু ইটটা ফেলবে, পরের দিন দেখবেন যে পাকা হয়ে গেছে, এক মাসেই দেখবেন বিল্ডিং হয়ে গেছে একতলা, পরের বছর দেখবেন পাঁচতলা হয়ে গেছে। এই টাকাগুলো কোথা থেকে আসে? নিশ্চয়ই টাকা বাংলাদেশের মানুষ দেয় না। বাংলাদেশের মানুষের এত রোজগার নাই, এত তাদের অর্থনৈতিক অবস্থা এত ভালো না যে ঘরে ঘরে তারা গলিতে গলিতে তারা মসজিদ মাদ্রাসা বানাবে, সব টাকা তারা দিবে, এত সস্তা না তো। এই টাকাগুলো আসে মধ্যপ্রাচ্য থেকে। মধ্যপ্রাচ্য থেকে তারা কি বলে জানেন? ওইখানে গিয়ে বলে বাংলাদেশে হিন্দুদেরকে মুসলমান বানাইতে হবে, এবং বাংলাদেশটাকে হিন্দু রাষ্ট্র যাতে না হয়, এই হিন্দু আসল কথাই আমি ভুলে গেছি। বাংলাদেশে যদি হিন্দু থাকে তাহলে একদিন বাংলাদেশ হিন্দু রাষ্ট্র হয়ে যেতে পারে, এই কথাও তারা এখন প্রচার চালায়। যার জন্য দেখবেন ইসকনের বিরুদ্ধে, আপনি তো ইদানিং দেখলেন 24 সালের পরে যে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হলো বিনা দোষে, এবং তাকে এখনো জেলে রাখা হয়েছে। এবং অদ্ভুত একটা ব্যাপার, তার পক্ষে উকিল নিতে দেয় না। আপনি কল্পনা করতে পারেন, একটা মানুষ, একটা খুনি, একটা মানবতা বিরোধী অপরাধী হলো, তার পক্ষে উকিল নেওয়ার তার একটা সাংবিধানিক অধিকার, তার একটা নাগরিক অধিকার সারা পৃথিবী স্বীকৃত দেয়, তার নাই। তার পক্ষে কোনো উকিল নিয়োগ দিতে দেবে না, প্রকাশ্য হুমকি দিয়েছে, আপনারা জানেন। এইখানে আরেকটা কারণ হলো যে হিন্দুদের যদি রাখে তাহলে দেশটা হিন্দু রাষ্ট্র হয়ে যেতে পারে। ইসকনের বিরুদ্ধে তারা এটা বেশি লেগেছে, কারণ তারা মনে করে যদি ইসকনের খুবই সাংগঠনিক ক্ষমতা বাংলাদেশে কিন্তু বেশি না, তারা একটা ছোট ঘর নেয়, সেখানে মন্দির ঘোষণা করে, সেখানে কীর্তন করে, আসে যায়, কিছু গরিব মানুষ আসে, মানে কিছু সাধারণ মানুষ আছে, বেশিরভাগই আসে না। কিন্তু তারপরে তারা ইসকনের বিরুদ্ধে যাচ্ছে কেন? তারা মনে করে ইসকন যদি থাকে বাংলাদেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। এটা মধ্যপ্রাচ্যে তারা বলে যে এদেরকে তাহলে তাড়াতে হবে। দুইটা কারণ, একটা হলো এদের অর্থ দিয়ে কনভার্ট করো, অথবা তাদের তাড়িয়ে দাও। সেই জন্য দেখবেন বাংলাদেশে 71 সালে 26% বা 25% সংখ্যালঘু বা হিন্দু বা সহ সংখ্যালঘু ছিল। এখন কেন 8%? কেন এখন 8%? এই প্রশ্নটা কেউ করে না। সারা পৃথিবীতে যেখানে মুসলিম অধ্যুষিত দেশ দেখবেন সেখানে কখনোই সংখ্যালঘুরা বাড়ে না, কিন্তু সারা পৃথিবীতে যেখানে মুসলমানরা সংখ্যালঘু সেখানে কিন্তু তাদের বৃদ্ধি পায়। এই সাইকোলজি, এই ইতিহাসটা, এই যে ডেমোগ্রাফি চেঞ্জ, এগুলো নিয়ে কেউ কথা বলে না। আছে একজনও কিন্তু দাঁড়িয়ে ভোট দিবে না, সবাই। আমি আপনার কাছ থেকে জানতে চাইছি এর পেছনে আসল মাথাটা কি? যেটা শোনা যাচ্ছে, আপনিও যেটা বলছেন যে মুসলিম ব্রাদারহুড এবং তুরস্কের একটা পেছন থেকে উস্কানি আছে। কিভাবে আসছে এই উস্কানিগুলো এবং এর আসল উদ্দেশ্যটাই বাকি? মুসলিম ব্রাদারহুড এই জামাত শিবিরকে বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে। এদের সকল মিটিং হয় তুরস্কে। পাকিস্তানের আইএসআই, মুসলিম ব্রাদারহুড, এরা কিন্তু মিশরও যায় না, এরা পাকিস্তানও যায় না। পরিকল্পিতভাবে এরা, কারণ এখানে গেলে তারা ধরা পড়বে, এরা মিশরে গেলে তারা বিতর্কের প্রশ্ন আসবে, সেই জন্য তারা চলে যায় তুরস্কে। এবং এগুলো মেইনটেইন করে শুধুমাত্র মাদ্রাসার লোক না, এই দেশের বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষক, এই দেশের কিছু সাংবাদিক, এবং বড় বড় সাংবাদিক, আমি নামগুলো সঙ্গত কারণে নিচ্ছে না, কিন্তু মানুষ বুঝে গেছে কে বা কারা। কারণ এখানে এগুলো বললে তারা হয়তো আমাদের নামে মামলা করবে, আপনাদের উপরে মামলা করবে, আমার উপরে মামলা করবে হয়তো, কিন্তু ঘটনাগুলো সত্য। তারা কখনো বেনামে যায়, ছদ্মনামে যায়, নিজের নামেও যায়। তারা মিশরের থেকে সেখানে, আরেকটা দেশের নাম ভুলে গেছি, এখানে মালয়েশিয়ার কিছু সরকার নয়, মালয়েশিয়ার কিছু সংগঠনের সাথে জড়িত। তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান এবং মুসলিম ব্রাদারহুড মিশরের, এরা একসাথে সেখানে বৈঠক করে তারা জানান দিয়েছে যে বাংলাদেশে যতক্ষণ হিন্দুরা থাকবে ততক্ষণ আওয়ামী লীগকে পরাস্ত করা যাবে না। এইভাবে তারা মিটিং করেছে। অর্থাৎ আওয়ামী লীগকে পরাস্ত করতে এই ধরনের একটা কর্মকাণ্ড বাংলাদেশের ভেতর চলছে, এবং একটা গভীর ষড়যন্ত্র, হিন্দুদেরকে শেষ করতে একটা গভীর ষড়যন্ত্রের জাল তারা বুনেছেন। এটা বাংলাদেশের সবাই জানে, লাখো মানুষ মিছিল করেছে, কে দেখেনি বলতে পারবে তারা? আর এখানে আপনি যে সেনার কথা বললেন, সেনাবাহিনী তো এগুলো আস্কারা দিচ্ছে।
সেনাবাহিনীদের সাথে জড়িত, সেনাবাহিনীর ভিতরে ব্রাদারহুডের লোক রয়েছে, ইউ বিলিভ ইট অর নট। সেনাবাহিনীর ভিতরে মুসলিম ব্রাদারহুডের লোক রয়েছে, সেনাবাহিনীর ভিতরে হিজবুত তাহরির এবং হিজবুত তাহরির নামে একটা নিষিদ্ধ সংগঠন আছে, তাদের লোক রয়েছে এই সেনাবাহিনীতে। তা না হলে বাংলাদেশের ডাউস আকৃতির পোস্টার কিভাবে ক্যান্টনমেন্টের আশেপাশে লাগানো থাকে? যে ইসলামী দলটা নিষিদ্ধ হিজবুত তাহরির, তার পোস্টার কিভাবে ক্যান্টনমেন্টের দেয়ালে লাগানো থাকে আমাকে বুঝিয়ে বলেন। আমি নিজে ক্যান্টনমেন্টের ভিতরে দেখেছি, সেখানে লেখা থাকে, গাছের ভিতরে তার কাটাতে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো লেখা থাকে। আপনি কল্পনা করতে পারেন ক্যান্টনমেন্ট হলো সবচেয়ে সংরক্ষিত এলাকা, সেখানে কিভাবে আপনি এগুলো লিখে রাখলেন? লিখে না, গাছের ভিতরে পেরেক মেরে এগুলো লিখে রাখে। গাছে, আমারও বলতেছি, গাছে পেরেক মেরে লিখে রাখে। তাও কোথায় জানেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে তিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, আমি কোনো কারণে সেখানে গিয়েছিলাম, কোনো এক কারণে আমাকে সেখানে নিয়ে গিয়েছিল একটা, মানে কোনো এক কন্ট্রাক্টের ব্যাপারে, কন্ট্রাক্ট মানে এমইএসএ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, আমি নামটা টেকনিক্যাল কারণে বলতে পারলাম না, তিনি আমাকে নিয়ে গেছিলেন, চলো এখানে যাই ঘুরতে, আমাকে নিয়ে গেছে। আমি গেলাম, সেখানে গিয়ে আমি যেখানে যাই আমি তো চোখ কান খোলা রাখি। আমি অবাক হয়ে গেলাম, যেগুলো অজপাড়া গায়ে গাছে দেয়ালে স্টেশনে লিখে রাখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো লেখা রাখে। আমি তাকিয়ে দেখি সেখানে লিমিনেটিং করে গাছের ভিতরে লাগানো। এটা তো সবচেয়ে সংরক্ষিত এলাকা, আপনি সেখানে কিভাবে লাগাইলেন আমাকে বলেন? এটা কি সম্ভব কিনা? পুলিশ স্টেশনের পুলিশের যে হেডকোয়ার্টার, সেখানেই তো আপনি পারবেন না। সেখানে প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা বসেন, তার সামনে, এটা আমি বলতেছি না যে এই সময়ের, আমি শেখ হাসিনার আমলেই দেখেছি যে ক্যান্টনমেন্টে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেক ক্যান্টনমেন্টে ওগুলোর ভিতরে এগুলো লেখা থাকে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইনশাআল্লাহ, মানে যা ইসলামিক কিছু স্লোগান ওইখানে লেখা থাকে, লিমিনেটিং করে গাছের ভিতরে পেরেক মারা। আপনি বলেন সেখানে কি আপনি গিয়েছিলেন না আমি গিয়েছিলাম? না জামাতের লোক গেছে? কেউ জানে কে গেছে ওইখানে? বিএনপি লোক, আওয়ামী লীগের লোক গিয়েছিল? না, সেখানে সেনাবাহিনীর লোক এগুলো করেছে। যেখানে একটা গাছের পাতা, একটা শুকনো মানে পাতা, আপনি বলছেন তলে তলে বাংলাদেশকে হিন্দু শূন্য করার এই প্রচেষ্টা অনেক আগে থেকেই শুরু হয়েছিল। ইয়েস, অনেক আগে থেকে। এবং আমি বলেছিও, আমি এমন না যে আপনার এখানে বলতেছি, আমি একেবারে গলা ফার ফার কেমে পাতারা বারবার বলতেছি যে বাংলাদেশকে কিন্তু এই সংখ্যালঘু শূন্য করা হচ্ছে। এটা কিন্তু শুধু সংখ্যালঘুর জন্য ক্ষতি হবে না, এটা আমাদের বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতির ক্ষতি হবে। আমি এই জন্য বলতেছি না যে হিন্দুদের তাদের স্বার্থে আমি রাখতে চাই না, আমি আমাদের বাংলা সাহিত্যের স্বার্থে, বাংলা সংস্কৃতির স্বার্থে, আমাদের ডাইভার্সিটির কারণে, আমাদের বৈচিত্র্যের কারণে আমি চাই বাংলাদেশের সংখ্যালঘুরা বাস করবে। তা নাহলে এই বাংলাদেশটা অলরেডি আপনি যেটা বললেন সিরিয়া হয়ে যাচ্ছে। এই দেশে মেন্টালি এরা হয়ে গেছে, এরা মানসিকভাবে সিরিয়ান হয়ে গেছে, মানসিকভাবে আফগানিস্তান হয়ে গেছে, আর মানসিকভাবে তো তারা পাকিস্তান বহু আগেই হয়ে আছে। সেই জন্যই তো তারা আপনাদের ভারতকে 2 দিন পর পর হুমকি দেয়, 7 দিনে ভারত দখল করবে, 3 দিনে কলকাতা দখল করবে, 1 মাসে দিল্লি দখল করবে, আপনাদের পারমাণবিক বোমা। আমাকে একটা জিনিস বলুন দাদা, সেটা হচ্ছে যে আসল টার্গেট তো তাহলে সেই ভারতে এসেই ঠেকছে, যে আসল টার্গেট একদম ভারত। টার্গেট একদম ভারত।